তো ওয়েলকাম স্টুডেন্ট, আজকে আমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে নতুন শিক্ষা ব্যবস্থা নীতি তাতে আমরা সেমিস্টার সিস্টেমের অন্তর্ভুক্ত ক্লাস 11-এর যে কস্টিং পেপারের ফার্স্ট ভিডিও আপলোড করার পর আজকে আমরা সেকেন্ড ভিডিওটাতে চলে এসেছি। আজকে আমরা কাঁচামালের মজুতকরণ সেমিস্টার 2 চ্যাপ্টার 1 স্টোরিং অফ মেটেরিয়াল ইংলিশ ভার্সনের বইতে পেয়ে যাবে। ওই চ্যাপ্টারটি আজকে আমরা কভার আপ করব। তো আগের ক্লাসটা যারা দেখোনি তাদের কাছে আমার রিকোয়েস্ট রয়েছে, তোমরা আগে প্রথমের ক্লাস মানে ভিডিও 1টা দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা যে 4 নম্বর কনসেপ্ট থেকে স্টার্ট করব, সেই 4 নম্বর কনসেপ্টে আমাদের এইখানে লেখা আছে কাঁচামালের ব্যয় নিয়ন্ত্রণ পদ্ধতি। আগের ক্লাসেও আমরা দেখেছি যে কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে বেসিক্যালি যে উপাদানগুলোর পিছনে বেশি অর্থ ব্যয় করতে হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে কাঁচামালের ব্যয়। এবং কাঁচামালের ব্যয়কে যদি কারবারি ঠিকঠাক মতো রিডাকশন বা কন্ট্রোল করতে না পারে তাহলে আননেসেসারি প্রোডাক্টের কস্ট বেড়ে যেতে পারে। ফলে আজকের যে কম্পিটিশনের বাজার সেখানে টিকে থাকা অনেক কষ্টকর এমনিতেই, তারপর যদি প্রোডাক্টের প্রাইস বেড়ে যায় তাহলে তো আরও মুশকিল। তাই প্রত্যেক বিজনেসম্যান বা ম্যানুফ্যাকচারার চায় যে কাঁচামাল বা র মেটেরিয়ালের কস্টকে নিয়ন্ত্রণ করা বা নিয়ন্ত্রণ করতে। কিন্তু এই র মেটেরিয়ালের কস্টকে নিয়ন্ত্রণ করা অতটা কিন্তু ইজি নয়, কারণ র মেটেরিয়ালের কস্টকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে কিছু পদ্ধতি করতে লাগবে। এই পদ্ধতিগুলোর মধ্যে দুটো সর্বাধিক প্রচলিত, মানে ম্যাক্সিমাম জায়গায় এই দুটো প্রসেসকেই অ্যাপ্লাই করা হয় কাঁচামালের ব্যয়কে নিয়ন্ত্রণ করার জন্য। ফার্স্ট যে প্রসেস বা প্রসিডিওর বা সিস্টেম মেটেরিয়াল কস্টকে কন্ট্রোল করার জন্য, সেটা হচ্ছে বাংলায় বলি আমরা পরিকল্পিত কাঁচামাল ক্রয় ব্যবস্থা, আর ইংরাজিতে বলি প্ল্যান্ড পারচেসিং সিস্টেম। প্ল্যান্ড পারচেসিং সিস্টেম অর্থাৎ এইখানে আমরা কি করব না 6R কে মনে রাখার চেষ্টা করব। ওকে, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। মেটেরিয়াল কস্টকে কন্ট্রোল করার যে ফার্স্ট জায়গা বা ফার্স্ট পদ্ধতি তার নাম হচ্ছে প্ল্যান্ড পারচেসিং সিস্টেম, অর্থাৎ একটা পরিকল্পনার ভিত্তিতে বা পরিকল্পনা মাফিক আমি কাঁচামাল ক্রয় করব। দ্বিতীয় নম্বর পদ্ধতির নাম হচ্ছে ক্রয় ও মজুদ ব্যবস্থার ধরন, অর্থাৎ এখানে কাঁচামাল প্ল্যান করে কেনার পরও অনেক সময় পাওয়া যায় যদি আমি কাঁচামালকে স্টোর করার খরচকে কন্ট্রোল করতে না পারি, স্টোর মানে কাঁচামালটা কিনে আনার পর তো একটা জায়গায় আমাকে রাখতে লাগবে, সেটাকেও প্ল্যানিং করে আমাকে রাখতে হবে, কারণ কাঁচামালের স্টোরিং কস্টটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। তাই যেমনি আমরা প্ল্যান করে কাঁচামাল কিনবো ঠিক তেমনি করে কাঁচামাল কেনার এবং স্টোর করাটাও আমাকে প্ল্যান মাফিক চলতে লাগবে। প্যাটার্ন অফ পারচেসিং অ্যান্ড স্টোরিং অফ র মেটেরিয়ালস, অর্থাৎ ক্রয় ও মজুদ ব্যবস্থার ধরন, কিভাবে কিনবো আর কিভাবে পণ্যটাকে মজুত করব। তাহলে ফার্স্ট হচ্ছে পরিকল্পনা মাফিক কিনতে লাগবে কাঁচামাল, দ্বিতীয় হচ্ছে সেটাকে পরিকল্পনা মাফিক আমাকে কি করতে লাগবে, মজুত করতে লাগবে। তো চলো এবার আমরা টপিকের মধ্যে আসছি। তো ফার্স্ট পদ্ধতি ছিল আমাদের পরিকল্পিত কাঁচামাল ক্রয় ব্যবস্থা বা প্ল্যান্ড পারচেসিং সিস্টেম। প্ল্যান্ড পারচেসিং সিস্টেমে আমরা যখন কাঁচামাল কিনি তখন আমাদেরকে বেসিক্যালি 6R এই লজিকটাকে মাথায় রাখতে হবে। 6R, 6 তার পাশে R, এই যে 6R এটা যদি আমরা মনে রাখি, এটাকে একটা ট্রিক হিসাবে কাজ করে।
এটা মাথায় রাখতে পারলে আমাদেরকে মুখস্থ করার কোনো ঝামেলাই থাকবে না। কারণ কস্টিং আমরা চাইলে মুখস্থ যদি করিও অনেক কঠিন হয়ে যায়, কিন্তু যদি বোঝার চেষ্টা করি অতটাই সহজ। আশা করি ট্রিকটা মাথায় রাখার পর তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তো 6R এ প্রথমে কি আছে, রাইট কোয়ান্টিটি, অর্থাৎ আমাদের ঠিক যতটা পরিমাণে কাঁচামাল দরকার আমরা ততটাই কাঁচামাল কিনব। কারণ অহেতুক যদি আমরা কাঁচামালের পিছনে বেশি অর্থ ব্যয় করি তাহলে কি হতে পারে না, কাঁচামালের পিছনে অনেকটা চলতি মূলধন ফেঁসে যাবে, ফলে কারবারের যে স্বাভাবিক কাজকর্ম ওইটা পরিচালনা করতে অসুবিধা হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট দেখাচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি মানে এটা আমি রাইট, এই যে আর মিনস হচ্ছে রাইট, তো 6 জায়গায় রাইট 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 না লিখে আমি একবারে রাইট কোয়ালিটি লিখে দিয়েছি। পরেরটা হবে রাইট, প্রথমেটা হচ্ছে রাইট কোয়ান্টিটি মানে পরিমাণটাকে, তারপরে হচ্ছে রাইট কোয়ালিটি মানে খালি আমি কোয়ালিটি লিখেছি কিন্তু তোমরা মাথায় রাখবে রাইট কোয়ালিটি হবে, অর্থাৎ এখানে গুণগত মানের উপর আমি জোর দিচ্ছি। কারণ কাঁচামাল যদি ন্যায্য গুণগত মানের না হয় তাহলে যেমনি গুণগত মানের উৎপাদন আমি করতে চাইছি সেটা পসিবল হবে না। সাপোজ মনে করে নাও যদি তুমি খুব ভালো কাঁচামাল দাও তাহলে পণ্যদ্রব্যের দাম আবার বেড়ে যাবে, কারণ হচ্ছে ভালো কাঁচামালের দাম বেশি হয়। আবার যদি তুমি কাঁচামালের দাম খুব কম রাখো, মানে খুব নিম্নমানের কাঁচামাল দাও, তাহলে কিন্তু তোমার যে প্রোডাক্ট হবে সেটা ইনফেরিয়র কোয়ালিটি বা গুণগত মানে সেটা খারাপ হবে, সেটাকেও বিক্রি করতে তোমার বাজারে প্রবলেম অ্যারাইজ করবে। তাই কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু সঠিক হওয়া দরকার। এরপর হচ্ছে টাইম। দেখো আমাদেরকে কাঁচামাল কিন্তু টাইম অনুসারে কিনতে লাগবে, অর্থাৎ অযথা আগে থেকে প্রয়োজনের তুলনায় বেশি কাঁচামাল কিনে রাখাটা কিন্তু হানিকারক, ক্ষতিকারক। এরপর হচ্ছে মেথড। মেথড কি জিনিস হয় দেখো বাবু, মেথড মানে হচ্ছে কিভাবে তুমি কিনবে। এবার এই মেথড জায়গাটাকে আমি স্টার মেরে রাখছি, কারণ এই মেথডটা খুব ইম্পর্টেন্ট, মানে কাঁচামাল ক্রয় করার পদ্ধতি। আর এই পদ্ধতিটা আবার দুটো প্রকারের হয়, এখন বলে রাখছি। একটার নাম হচ্ছে সেন্ট্রালাইজ সিস্টেম, আরেকটার নাম হচ্ছে ডিসেন্ট্রালাইজ সিস্টেম। কেন্দ্রীভূত কাঁচামাল ক্রয় ব্যবস্থা, আরেকটা হচ্ছে বিকেন্দ্রীভূত কাঁচামাল ক্রয় ব্যবস্থা। আমরা এটা পরে পড়ছি, এখন খালি মাথার কোন মেথড বা পদ্ধতি। আর দুটো পদ্ধতি এখানে খুব ইম্পর্টেন্ট। কি বললাম, বাংলায় কেন্দ্রীভূত কাঁচামাল ক্রয় ব্যবস্থা, ইংরাজিতে বলা হয় সেন্ট্রালাইজড পারচেসিং সিস্টেম, আর আরেকটা হচ্ছে বাংলায় বলছি আমরা বিকেন্দ্রীভূত ক্রয় ব্যবস্থা, ইংরেজিতে বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজড পারচেসিং সিস্টেম। নেক্সট হচ্ছে সোর্স, কাদের কাছ থেকে কাঁচামাল কিনবো। কারণ যদি আমি সঠিক সোর্সে কাঁচামাল কিনতে না পারি, যদি উৎস আমার ঠিক না হয়, তাহলে হয়তো তারা আজকে আমাকে সস্তায় কাঁচামাল দিয়ে দিচ্ছে, কিন্তু আবার যখন কালকে আমার দরকার পড়বে তখন তারা আমাকে কাঁচামাল দিতে নাও পারে। তাহলে সঠিক উৎস থেকে কাঁচামাল কিনতে হবে। এবং অন্যতম উপাদান হচ্ছে গিয়ে প্রাইস। প্রাইসটা অবশ্যই যেন মার্কেটে ফেয়ার প্রাইস থাকে, মানে ন্যায্য দামে কেনা হয়। কারণ যদি আননেসেসারি বেশি দাম দিয়ে দিই কাঁচামালের জন্য তাহলে পণ্যদ্রব্যের উৎপাদন ব্যয় কিন্তু বেড়ে যাবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে লাগবে। নেক্সট টপিকের মধ্যে আমরা চলে আসছি, তোমরা বোর্ডে দেখতে পারো। তাহলে আমরা এইগুলো সব কমপ্লিট করে নিলাম। এখন আমরা করব ক্রয় ব্যবস্থা বা মজুদ ব্যবস্থার ধরন। এই যে স্যার বলেন যে ক্রয় ব্যবস্থা বা মজুদ ব্যবস্থার ধরনটা কি করব, মানে আমরা কিভাবে ক্রয় করব বা মজুদ করব, তার তো একটা মানে যেমন আপনি বলেন পরিকল্পিত হয় কাঁচামাল ক্রয় করা, সেখানে মাথায় রাখবো 6R। আবার বলেন ক্রয় ও মজুদ ব্যবস্থার ধরন, সেইখানে কি করব, এই যে বলেছিলাম না মেথডস, এই মেথডের দুটো পার্ট হচ্ছে গিয়ে মানে ক্রয় ও মজুদ ব্যবস্থা ধরনের যখন আমরা পড়ব, এই পরিকল্পিত কাঁচামাল ক্রয় ব্যবস্থার ক্ষেত্রে 6R মনে রাখবো। আর এই আর এর মধ্যে একটা হচ্ছে রাইট মেথড। এই মেথডের এবার দুটো পার্টি হচ্ছে ক্রয় ও মজুদ ব্যবস্থার ধরনের মধ্যে পড়বে। প্রথম পার্টটার নাম হবে সেন্ট্রালাইজ সিস্টেম বা বাংলায় যাকে আমরা বলি কেন্দ্রীকৃত ক্রয় ব্যবস্থা, আর দ্বিতীয় পার্টটার নাম হবে ডিসেন্ট্রালাইজ সিস্টেম বা বিকেন্দ্রীভূত ক্রয় ব্যবস্থা।
এবার প্রশ্ন হবে স্যার কেন্দ্রীভূত ক্রয় ব্যবস্থা কি আর বিকেন্দ্রীভূত ক্রয় ব্যবস্থা কি। সাপোজ মনে করো কোনো একটা কারবারি বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ তিনটে জায়গায় সে পণ্য উৎপাদন করে। আসানসোলও পণ্য উৎপাদন করছে, বিক্রি করছে, দুর্গাপুরেও পণ্য উৎপাদন করে বিক্রি করছে, রানীগঞ্জও পণ্য উৎপাদন করে বিক্রি করছে। এবার সে যদি সবার জন্য কাঁচামাল একই জায়গা থেকে কেনে, একই পলিসি অনুসারে কেনে, তাহলে সেটা পদ্ধতির নাম হয়ে যায় সেন্ট্রালাইজ সিস্টেম। অর্থাৎ কাঁচামাল ক্রয় করার যাবতীয় সিদ্ধান্ত এখানে বেসিক্যালি হেড অফিস মেনটেন করে থাকে, বা যেখানে এর মুখ্য কার্যালয় তারাই এটা মেনটেন করে, কাঁচামাল ওইখান থেকে কেনা হয়। তারপরে যে উৎপাদন বিভাগের যতটা কাঁচামালের দরকার পড়বে উৎপাদন করার জন্য, সেই ডিপার্টমেন্ট পর্যাপ্ত কাঁচামাল এদের কাছ থেকে গ্রহণ করে নেবে। আর বিকেন্দ্রীভূত কাঁচামাল ক্রয় ব্যবস্থা বা ইংরেজিতে যাকে আমরা বলছি ডিসেন্ট্রালাইজ সিস্টেম, এইখানে কি দেখতে পাওয়া যায় না, এইখানে ধরো ওই আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ তিনটে ডিপার্টমেন্ট আছে ম্যানুফ্যাকচারার। তো প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং ইউনিট নিজের নিজের প্রয়োজনের জন্য দ্রব্য ক্রয় করবে এবং উৎপাদন করে তারপর নিজেদের আলাদা করে বন্টন করবে। অর্থাৎ এখানে এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের সাথে কোনো লিঙ্ক আপ নেই, প্রত্যেকেই নিজের প্রয়োজন মতো কাঁচামাল ক্রয় করবে। অর্থাৎ কাঁচামাল ক্রয় করার জন্য তারা হেডকোয়ার্টারের উপরে নির্ভরশীল বা মুখ্য কার্যালয়ের উপর নির্ভরশীল নয়। এবার মাথায় রাখবে বাচ্চারা যে সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ সিস্টেম মানে কেন্দ্রীকৃত ক্রয় ব্যবস্থা এবং বিকেন্দ্রীকৃত ক্রয় ব্যবস্থা খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এটা থিওরি পড়ার পাশাপাশি এটার একটা তোমরা পার্থক্য পড়ে নেবে। ওকে, তারপরে হচ্ছে মজুদ সংক্রান্ত নথিপত্র। তো মজুদ সংক্রান্ত নথিপত্র কি হয় না, কারখানায় বা উৎপাদনকারী প্রতিষ্ঠান শুধুমাত্র স্টোরে যে জিনিসপত্র রেখে দেয় তা তো নয়, প্রপারভাবে স্টোরটাকে মেনটেন করতে হয়, যে কত মাল এলো কত মাল গেল। এটাকে বলা হচ্ছে ফ্লো অফ গুডস। মানে কাঁচামাল আসছে, স্টোরে রাখা হচ্ছে, সেখান থেকে উৎপাদনের জন্য কাঁচামাল পাঠানো হচ্ছে উৎপাদনগারে বা ম্যানুফ্যাকচারিং ইউনিটে, সেখান থেকে ফিনিশ গুডস উৎপাদন হয়ে বিলি হচ্ছে। অর্থাৎ এই ফ্লো অফ গুডসের মধ্যে স্টোর রেকর্ডস বা মজুদ সংক্রান্ত নথিপত্র যদি মেনটেন না করি তাহলে কিন্তু আমরা প্রপারভাবে অ্যাকাউন্টসটাকে মেনটেন করতে পারবো না। তাই কাঁচামালের যে ফ্লো সেটাকে ভালো করে মেনটেন করার জন্য আমাদের মজুদ সংক্রান্ত নথিপত্রকে ভালো করে মেনটেন করতে হবে। পরীক্ষায় বারবার আসে যে মজুদ সংক্রান্ত নথিপত্রের উদাহরণ দাও বা কোনগুলি মজুদ সংক্রান্ত নথিপত্রের মধ্যে পড়ে। বেসিক্যালি তোমাদেরকে বলে রাখি আজকে তিনটে মজুদ সংক্রান্ত নথিপত্র তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা বিকমের বাচ্চারাও সেম জিনিস ওদেরও অতটাই থাকে। এক নম্বর হচ্ছে বিন কার্ড, দ্বিতীয় নম্বর হচ্ছে মজুতের খতিয়ান, আর তৃতীয় নম্বর হচ্ছে মজুতের যাচনপত্র। ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা পড়তে পারো বিন কার্ডকে বিন কার্ডই বলা হয়, মজুতের খতিয়ানকে স্টোরস লেজার বলা হয়, আর মজুতের যাচনপত্রকে আমরা স্টোরস রিকুইজিশন বলি। এবার শেখানো যাক তোমাদেরকে কোনটা বিন কার্ড, কোনটা স্টোরস লেজার আর কোনটা স্টোরস রিকুইজিশন। দেখো এইগুলো সম্পর্কে আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমারও কিন্তু প্রচণ্ড প্রবলেম হতো, কিন্তু যখন আমি প্র্যাকটিক্যালে ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজ করতে যাই তখন আমি বুঝতে পারি যে কোনটা বিন কার্ড, কোনটা স্টোরস লেজার এবং কোনটা স্টোরস রিকুইজিশনের আন্ডারে পড়বে। তার মানে প্র্যাকটিক্যাল নলেজ যেটা আমি গেইন করেছি আমার ব্যক্তিগত জায়গায় কাজের জায়গা থেকে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা এখান থেকে প্র্যাকটিক্যাল নলেজটা পাও এবং তোমরা যাতে ভবিষ্যৎকালে মুখস্থ না করে বোঝো জিনিসটাকে। ফার্স্ট অফ অল আসছি বিন কার্ডে। ওকে, একটা মিনিট দাঁড়াবে তোমরা। আচ্ছা, আমি তোমাদেরকে একটু শেয়ার করছি এই জায়গাটা। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এইরকম র্যাক দেখতে পাচ্ছ, হয়তো এখানে র্যাক আছে। তো এই র্যাকগুলোকে বিন বলা যেতে পারে। মনে করে এখানে আমি আমার গুডসগুলোকে রাখছি। ওকে, ধরো এরকম পেন কিনছি, এরকম পেন রাখছি। এই যে পেন বা যেটাই আমার ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেটা ধরো আমি উৎপাদন করি, তার যে র মেটেরিয়ালস কিনে এখানে ভরছি। এবারে যে র মেটেরিয়ালসগুলোকে আমি রাখলাম এখানে, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি তোমাদের। যে র মেটেরিয়ালসগুলোকে আমি এখানে রাখলাম সেই র মেটেরিয়ালসগুলোকে প্রথমে বিন কার্ডে এন্ট্রি করা হবে।
ওকে, বিন কার্ডে যখন এন্ট্রি করা হবে তখন শুধুমাত্র তার কোয়ান্টিটি লেখা হবে, মানে কতটা পরিমাণে গুডস আমার কাছে এসছে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো মূল্য লেখা হয় না। আর এই যে বিন কার্ডের মতো থাকে সেটা মেনটেন করে স্টোর কিপার। অনেকটা তোমরা যদি শপিং মল যাও দেখবে র্যাক থাকে না, ওখানে যেমন কাঁচামালগুলো কিনে রেখে, ধরো এখানে যেমন প্রোডাক্ট রাখা, শ্যাম্পু সাবান রাখা থাকে, ঠিক তেমনি বিন কার্ড ওই রকমই হয় অনেকটা। আবার তোমাদেরকে একটুখানি বোর্ডের দিকে নিয়ে আসি যাতে বুঝতে অসুবিধা না হয়। আশা করি এবার বোঝা যাচ্ছে। তো যাই হোক, এবার আমরা পড়ছি বিন কার্ডের থিওরিতে। বিন কার্ড যেটা হয় সেটা মজুদ বিভাগ প্রস্তুত করে, যেমন বললাম স্টোর কিপার প্রস্তুত করে, তাহলে ইট ইজ প্রিপেয়ার্ড বাই স্টোর ডিপার্টমেন্ট। ইংলিশ ভার্সন লিখবে কি ইট ইজ প্রিপেয়ার্ড বাই স্টোর ডিপার্টমেন্ট, বাংলা ভার্সন লিখবে এটি প্রস্তুত করছে মজুদ বিভাগ। ওকে, আর কি বলেছিলাম, বিন কার্ডে শুধুমাত্র আমরা কতটা পরিমাণে গুডস কোয়ান্টিটিতে এসছে সেটাই লিখি, এখানে আমাদের দামের কোনো ঘটনা লেখার দরকার হয় না, তাহলে এতে শুধুমাত্র দ্রব্যের পরিমাণ লেখা হয়। ইংলিশে কি বলবো, অনলি কোয়ান্টিটি অফ প্রোডাক্ট আর রেকর্ডেড। বিন কার্ডে শুধুমাত্র কোয়ান্টিটি লেখা হয়। এরপর লিখতে পারি কাঁচামাল, কাঁচামাল বা পণ্যের সাথেই এটি রাখা হয়। যেমন তোমাকে বিন কার্ড দেখালাম র্যাকের মতো, ঠিক ওর পাশেই এটা ঝুলিয়ে রাখা হয়, কত কোয়ান্টিটিতে কাঁচামাল এলো, কত কোয়ান্টিটিতে কাঁচামাল ওপেনিংয়ে ছিল, প্লাস কত এলো, মাইনাস কত ইস্যু হলো, দিয়ে আলটিমেটলি কতটা স্টকে পড়ে আছে। এইরকম করে বিন কার্ড মেনটেন করা হয়। এবং এই বিন কার্ডের উপরে বেস করেই কিন্তু আমরা স্টোরস লেজারকে মেনটেন করি। মাথায় রাখবে, বিন কার্ডের উপরে বেস করে আমরা স্টোরস লেজারকে মেনটেন করি। তাহলে দেখো ইংলিশ ভার্সন স্টুডেন্টরা কি লিখবে, এন্ট্রিজ আর রেকর্ডেড ইন স্টোরস লেজার ফ্রম দি ইনফরমেশন প্রোভাইডেড বাই বিন কার্ড। মানে বিন কার্ড যে ইনফরমেশনটা দেয় তার উপরে বেস করে কিন্তু স্টোরস লেজারকে তৈরি করা হয়। তাহলে বিন কার্ড যে ইনফরমেশন দেবে এত কোয়ান্টিটির মাল এসছে, সেই ইনফরমেশন উপর বেস করে কিন্তু স্টোরস লেজার তৈরি হবে। এবার তোমরা বলবে স্টোরস লেজার জিনিসটা কি। অলরেডি তোমরা ক্লাস 11-এ এই সেমিস্টারে তোমরা ফিফো, লিফো, সিম্পল এভারেজ এবং ওয়েটেড এভারেজ পড়ে এসছো। ওই যে ফিফো, লিফো, সিম্পল এভারেজের যে ছকটা, ওইটাই হচ্ছে গিয়ে স্টোরস লেজার। ওইটা হচ্ছে স্টোরস লেজার তৈরি করার 4টে বেসিক পদ্ধতি, ফিফো, লিফো, সিম্পল এভারেজ এবং ওয়েটেড এভারেজ। এবারে তাহলে স্যার স্টোরস লেজার জিনিসটা কি, আর বিন কার্ডের সাথে স্টোরস লেজার্সের ডিফারেন্সটা কি হতে পারে। দেখো, বিন কার্ড আর স্টোরস লেজার্সের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে বিন কার্ডে শুধুমাত্র কোয়ান্টিটি লেখা হয়, কিন্তু স্টোরস লেজারে কোয়ান্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইসও লেখা হয়। এবং বিন কার্ড যেখানে তৈরি করে স্টোরস ডিপার্টমেন্ট, স্টোরস লেজার তৈরি করছে কস্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। সব থেকে বড় পয়েন্ট, বিন কার্ড তৈরি করে স্টোরস ডিপার্টমেন্ট, তো স্টোরস ডিপার্টমেন্টের এমন কোনো বড় কাজ নেই, কত কোয়ান্টিটি এলো সেটা লিখে দেওয়া, কিন্তু কি ভ্যালুতে লেখা হবে, কোন মেথডে যাবে, ফিফো মেথড না সিম্পল অ্যাভারেজ না ওয়েটেড অ্যাভারেজ, সেইটা কিন্তু লিখবে কে, কস্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। তাহলে বেসিক পয়েন্ট, বিন কার্ড মেনটেন করছে স্টোর ডিপার্টমেন্ট। আমাদেরকে মাথায় খেয়াল রাখতে লাগবে, বিন কার্ড তৈরি করছে স্টোর ডিপার্টমেন্ট বা মজুদ বিভাগ। অন্যদিকে স্টোরস লেজার তৈরি করছে কস্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। আই হোপ তোমরা বুঝতে পারছো, এটা প্রস্তুত করছে স্টোরস ডিপার্টমেন্ট, এটা প্রস্তুত করছে কস্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। আর স্যার, আর এই যে বিন কার্ড পড়ালাম, বিন কার্ডে দেখো শুধুমাত্র লিখেছি অনলি কোয়ান্টিটি লিখে লেখা হবে, খালি কোয়ান্টিটি আসবে, কিন্তু আমাদের যে স্টোরস লেজার, স্টোরস লেজারে কিন্তু আমরা কি কি লিখবো, কোয়ান্টিটেটিভ ভ্যালু, মানে পরিমাণ তো লিখবই, প্লাস মানে ওর সাথে আর কি অ্যাড করবো, ভ্যালু অফ গুডস, মানে পরিমাণ এবং কোন মূল্যে ওটাকে লেখা হবে সেটাও লেখা হয়। যেমন দেখো, কততে যেমন আমরা ফিফো লিফো মেথডে করছি না, যে কোন ভ্যালুতে আসলো, ইস্যু প্রাইস কত হবে, তার মানে এখানে পণ্যের গুণগত মানকেও, মানে পণ্যের পরিমাণকেও লেখা হচ্ছে এবং তার সাথে পণ্যের মূল্যকেও লেখা হচ্ছে। কিন্তু বিন কার্ডে শুধুমাত্র কোয়ান্টিটিকে লেখা হয়, এখানে কোয়ান্টিটি প্লাস ভ্যালুকেও লেখা হয়। ওকে, এরপরে
আরেকটা পয়েন্ট মাথায় রাখতে, বিন কার্ড যেহেতু প্রথমে লেখা হয়, এটা আমি লিখিনি, তোমরা লিখতে পারো বিন কার্ড যেহেতু প্রথমে লেখা হয়, তাহলে বিন কার্ড কিন্তু স্টোরস লেজারের উপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু স্টোরস লেজার কাকে দেখে মেনটেন করা হয়? বিন কার্ডকে দেখে, তাই স্টোরস লেজার বিন কার্ডের উপরে ডিপেন্ডেন্ট। ওকে, চলো এবার নেক্সট পয়েন্টে আসছি, স্টোরস রিকুইজিশন এবং পারচেজ অর্ডার। এই দুটো খুবই ইম্পর্টেন্ট এবং ছোট ছোট পয়েন্ট। বোর্ডে জায়গা না থাকার জন্য আমি বাংলাটা লিখতে পারিনি, ইংলিশটা এখানে লিখেছি, আমি বাংলাটা বলে দিচ্ছি। দেখো, স্টোরস রিকুইজিশন এটা কি হয়? রিকুইজিশন মানে হচ্ছে যখন আমার কোনো প্রয়োজন হয় তখন সেইটাকে মানে রিকোয়ারমেন্ট। তো এইখানে কি হয়, ধরো সাপোজ কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগ উৎপাদনের জন্য কাঁচামালের প্রয়োজন, এবার সে কাঁচামালটা দরকারে যতটা কাঁচামাল লাগবে সেটা সে একটা স্লিপে করে লিখে পাঠাচ্ছে কাকে? স্টোর ডিপার্টমেন্টকে। আর স্টোর ডিপার্টমেন্ট ওই স্লিপটার উপরে বেস করে উৎপাদন বিভাগকে কাঁচামাল সরবরাহ করছে। তাহলে কে লিখছে? লিখছে যে ডিপার্টমেন্টের উৎপাদনের জন্য কাঁচামালের দরকার হবে। কাকে লিখে পাঠাচ্ছে? স্টোর ডিপার্টমেন্টকে। চলো দেখা যাক। প্রিপেয়ার্ড বাই স্টোর ডিপার্টমেন্ট, ওকে, সেন্ড টু পারচেজ ডিপার্টমেন্ট। কি বলছে? ফার্স্ট অফ অল, স্টোরস রিকুইজিশনে কি হচ্ছে? ধরো উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামালের দরকার, সে কাঁচামাল চাইবে কার কাছে? স্টোর ডিপার্টমেন্টের কাছে। ভাই আমি এত কিলো ব্রেড বানাবো, পাউরুটি বানাবো, আমাকে ময়দা দাও, এত কিলো ময়দা, এত পিস পাউরুটি বানাবো, এত কিলো ময়দা পাঠাও। এবার স্টোর ডিপার্টমেন্ট তো ওকে ইস্যু করে দিল, এবার স্টোর ডিপার্টমেন্টের তো মালটা কমে গেল, তখন স্টোর ডিপার্টমেন্ট কি বানাবে? স্টোর ডিপার্টমেন্ট একটা স্লিপ বানাবে, সেই স্লিপটা দেবে কাকে? পারচেজ ডিপার্টমেন্টকে। অর্থাৎ স্টোর ডিপার্টমেন্ট রিকুইজিশন পাঠাচ্ছে পারচেজ ডিপার্টমেন্টকে যে ভাই পারচেজ ডিপার্টমেন্ট আমার এত কোয়ান্টিটিতে আমার ময়দা চাই। ওকে, তার মানে প্রিপেয়ার্ড বাই স্টোরস ডিপার্টমেন্ট পাঠাচ্ছে কাকে? পারচেজ ডিপার্টমেন্টকে। প্রিপেয়ার্ড বাই স্টোরস ডিপার্টমেন্ট পাঠাচ্ছে কাকে? পারচেজ ডিপার্টমেন্টকে। দেখো, স্টোর ডিপার্টমেন্ট আর পারচেজ ডিপার্টমেন্ট দুটোই হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অংশ, তাই বলা হচ্ছে এটা যে ইন্টারনাল ডিপার্টমেন্ট আর ইনভলভ। কেন? স্টোর ডিপার্টমেন্টে যতটা কাঁচামালের দরকার, কারণ দেখো আমি বারবার করে বলছি, যদি স্টোর ডিপার্টমেন্ট অর্ডার না দেয় পারচেজ ডিপার্টমেন্টকে, তাহলে পারচেজ ডিপার্টমেন্ট ক্রয় করবে না, পারচেজ ডিপার্টমেন্ট ক্রয় না করলে স্টোর ডিপার্টমেন্টে মাল থাকবে না, স্টোর ডিপার্টমেন্টে মাল না থাকলে স্টোর ডিপার্টমেন্ট উৎপাদনকারী ডিপার্টমেন্ট বা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টকে তার প্রয়োজন অনুসারে কাঁচামাল দিতে পারবে না, আর কাঁচামাল দিতে না পারলে কী হবে? উৎপাদন বন্ধ হয়ে যাবে। তাই স্টোর ডিপার্টমেন্ট একটা স্লিপ বানিয়ে পাঠাচ্ছে প্রথমে পারচেজ ডিপার্টমেন্টকে যে ভাই আমার এত কাঁচামাল লাগবে। তা দুটোই তো প্রতিষ্ঠানের ভেতরের অংশ, তাই এটাকে বলা হচ্ছে ইন্টারনাল ডিপার্টমেন্ট ইনভলভ হেয়ার। কিন্তু পারচেজ অর্ডারে কি হচ্ছে? এরপর পারচেজ অর্ডারে গল্প শুরু হচ্ছে। পারচেজ অর্ডারে কি হচ্ছে? যেই মাত্র স্টোর ডিপার্টমেন্ট থেকে রিকুইজিশন আসলো পারচেজ ডিপার্টমেন্টের কাছে, পারচেজ ডিপার্টমেন্ট ওই রিকুইজিশনের উপরে ভিত্তি করে যারা সাপ্লায়ার আছে তাদের কাছে বলে ভাই আমাকে এত কিলো ময়দা দাও। এবার পারচেজ ডিপার্টমেন্ট সাপ্লায়ারদেরকে পারচেজ করার জন্য যে অর্ডার দিচ্ছে, কস্টিংয়ের ভাষায় তাকে বলা হচ্ছে পারচেজ অর্ডার। অর্থাৎ প্রথমে স্টোর ডিপার্টমেন্ট দিচ্ছিল পারচেজ ডিপার্টমেন্টকে, এবার তারপরে বেস করে পারচেজ ডিপার্টমেন্ট অর্ডার দিচ্ছে কাকে? সাপ্লায়ারদেরকে। তাহলে প্রথমেরটা কিন্তু স্টোর ডিপার্টমেন্ট আর পারচেজ ডিপার্টমেন্টের মধ্যে ছিল, তাই তাকে বলছিলাম ইন্টারনাল ডিপার্টমেন্ট ইনভলভ হেয়ার। কিন্তু এবার কি হচ্ছে? পারচেজ ডিপার্টমেন্ট ওই স্টোর ডিপার্টমেন্টের রিকুইজিশনের উপরে বেস করে অর্ডার দিচ্ছে কাকে? সাপ্লায়ারকে। তাহলে কিন্তু এখানে ইন্টারনাল ডিপার্টমেন্ট ইনভলভ থাকছে না, এখানে এটা লিখবে প্রিপেয়ার্ড বাই পারচেজ ডিপার্টমেন্ট সেন্ড টু সাপ্লায়ার, আর কি লিখবো? ইন্টারনাল ডিপার্টমেন্ট আর নট ইনভলভ হেয়ার। এই ছিল তোমাদের দুটো পার্টে আমি কস্টিংয়ের চ্যাপ্টার 1কে কমপ্লিট করে দিয়েছি। যদি কোনো ডাউট থাকে আমাকে তোমরা জানিও, আমি চেষ্টা করবো সেগুলো ক্লিয়ার করার। আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।